শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আরে আস্তে আস্তে, পড়ে যাবে যে। কেউ নিচে নামবে না, যাও ঘরে যাও। গুড মর্নিং। ভদ্রলোক কোথায় আছেন মতিদা? এই যে দিদিমণি, এই ঘরে আছে। এই পিরিয়ডটায় আমার ক্লাস আছে আবার। আসুন। এই সময় কে এলো? নামটা জিজ্ঞেস করলেন একবার? একটু সময় নি। কে রে? বিমল, তুই এখানে আচমকা? মানে তোকে এখন আমার সঙ্গে যেতে হবে অরুণা। হ্যাঁ, যেতে হবে? কোথায়? কিন্তু আমার তো ক্লাস। অনিমেষ কাকু, মানে তোদের সেক্রেটারি চিঠি নিয়ে এসেছি আমি। উনি এতক্ষণে হেডমাস্টার মশাইকে ফোনও করে দিয়েছেন হয়তো। এনে চিঠি, স্যারের ঘরে গিয়ে দিয়ে আয়। শোন, তাড়াতাড়ি কর, একদম সময় নেই। কিন্তু কি হয়েছে আমাকে বলবি তো? আসলে সুনীল মানে সুনীলের কি হয়েছে? বল, কি হয়েছে সুনীলের? বল বিমল, বল না। অরুণা, এটা তো স্কুল। আস্তে, কি হচ্ছে কি? সুনীল, কি লুকোচ্ছিস তুই? বল না, কি লুকোচ্ছিস? বল বিমল, বল না। শুনছেন সুলেখা সান্যালের লেখা গল্প নির্লজ্জ। বাসুদেবপুরের শান্তিরানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার ছুটি পড়তে আর দেরি নেই। তার আগে তিলমাত্র সময় নেই আর অরুণারও। এই স্কুলে স্পেশাল ক্লাস ব্যাপারটা কখনো কেউ জানত না, কিন্তু অরুণা আসার পর থেকে এই ব্যাপারটা শুরু হয়েছে। মূল উদ্যোগটা তারই। এই সময়ে তাই দম ফেলার মতো সময় থাকে না অরুণার। অনিমেষ কাকু, মানে এই স্কুলের সেক্রেটারি অনিমেষ সরকার, বিমলের বাবার খুব কাছের বন্ধু। কিন্তু শুধুমাত্র সেই কারণেই যে চাকরিটা অরুণা পেয়েছে তাও কিন্তু নয়। অরুণার রেজাল্টটাও দুর্দান্ত ছিল, আর ছাত্রছাত্রীদের সঙ্গে মিশে যাওয়ার অদ্ভুত একটা ক্ষমতা আছে ওর। সে চাইলে অবশ্য কলকাতাতেও চাকরি করতে পারত, কিন্তু বিজয় বাগচির কলকাতা থেকে ইচ্ছে করেই অনেক দূরে সরে আছে অরুণা। তাছাড়া প্রকৃতির এই নদী, মাঠ, আকাশের ক্যানভাস সুনীলেরও যে বড্ড কাছের। হেডমাস্টার মশাইয়ের ঘরে যেতে যেতেই কয়েকশো দৃশ্যপট তার চোখের সামনে একেবারে পর্দার মতো সরে সরে যেতে লাগলো। স্যার। হ্যাঁ মা। স্যার, তবে হেড স্যারকে বিশেষ কিছু বলতে হলো না তার। ভাগ্যিস, তিনিও বুঝি অরুণার ছুটি মঞ্জুরের জন্যই অপেক্ষা করছিলেন। আচ্ছা স্যার। স্কুল থেকে বেরিয়েই এক্কা গাড়িটাকে দেখতে পেল অরুণা। স্টেশন থেকে এই গাড়িটাতেই এসেছে বিমল। গাড়িটাকে সে ছাড়েনি। গত রাতের বৃষ্টিতে পথঘাটের অবস্থা একেবারে শোচনীয়, কাদায় কাদায় মাখামাখি। নেহাত এই ছোকরা গাড়োয়ানের হাতটা বেশ ভালো, নইলে স্টেশন থেকে বাসুদেবপুরে পৌঁছতেই আধ বেলা কেটে যেত বিমলের। কোথায় রে বিকু, আছিস তো? এই যে বাবু, চল তাড়াতাড়ি চল। কিচ্ছু চিন্তা করবেন না, আমি আপনাকে ঠিক ট্রেন ধরিয়ে দেবো। অরুণা, ভালো করে ধরে বস, রাস্তার যা অবস্থা। আরে আরে দেখো, কাঁদছিস কেন? এই অরুণা। বিমল, সুনীল বেঁচে আছে তোর? হ্যাঁ, তা আছে, তবে তবে কি হলো বল না, থেমে গেলি কেন? বল। তবে কি? তবে তাকে বেঁচে থাকা বলে না। কাউকে চিনতে পারছে না সুনীল, এমনকি মাসিমাকেও না। শুধুই ফ্যাল করে তাকিয়ে আছে। কিন্তু এই অবস্থা কি করে হলো? কদিন আগেও তো আমি সুনীলের চিঠি পেয়েছি। একটা আঁকা কিছুতেই শেষ করতে পারছে না বলে কোথাও বেরোচ্ছে না, নইলে স্কুলের পরীক্ষার পরে বাসুদেবপুরে আসার কথা ছিল। হ্যাঁ, আমিও তাই জানি। সেদিনের আউটিংটা অনেকটা জোর করে সুনীল যেতে চায়নি, কিন্তু অসীম, তরু, বিজয়রা এত জোর করলো। আর তাছাড়া শুধুই তো সিংড়ি প্যালেসে খেতে যাওয়া, বিজয়দের কোম্পানির একটা ম্যাসিভ অর্ডার পাওয়ার ট্রিট আর কি। বিজয় নিয়ে গিয়েছিল সুনীলকে। আর সিংড়ি প্যালেস মানে সেই 3 তলার উপর রেস্টুরেন্টটা তো? হ্যাঁ, সেটাই।
আর বিজয় একা নয়, অনেকেই ছিল। কিন্তু সুনীলকে তো জানিস, বরাবরের আনবো না। আমার অবশ্য সেদিন নাইট ডিউটি ছিল। অফিসে ফোন পেলাম যে যে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে নাকি পা পিছলে 3 তলা থেকে গড়িয়ে পড়ে যায় সুনীল একেবারে। তারপর কোনো জ্ঞান নেই, সারা শরীরে আঘাত। পথের কাদা বাঁচিয়ে গুরুতর নয়। ভিখু গাড়োয়ানের রেক্ষা গাড়ি ছুটে চলেছে। ভেতরে মাথায় হাত দিয়ে বসে আছে অরুণা। পাশে বসে ধরা গলায় বিমল যা বলে যাচ্ছে তার সারমর্ম হলো এই যে বন্ধুদের নিয়ে শহরের একটা দামি রেস্টুরেন্টে খেতে গিয়েছিল বিজয়। খেয়ে ফেরার সময় পা ফসকে 3 তলার সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায় সুনীল। সারা শরীরের আঘাত তেমন গুরুতর না হলেও তার মাথায় বেশ চোট লেগেছে। মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তাকে। জ্ঞান আছে বটে, কিন্তু কাউকে সে আর চিনতে পারছে না। ডাক্তারও খুব একটা আশা দেননি। আরও অনেক কিছু কি সব বলে যাচ্ছে বিমল, তবে অরুণার কানে তার একটা বর্ণও ঢুকছে না। যেন বোধ শক্তি হারিয়ে ফেলেছে সে। ফ্যাল ফ্যাল করে বাইরের দিকে তাকিয়ে থাকে অরুণা। জলা জংলা জমি, গাছপালা, মেটে বাড়ি, খেলার মাঠ, চণ্ডীতলা সব একে একে পেরিয়ে যাচ্ছে তারা। এই তো 4-5 মাস আগে এই চণ্ডীতলাতেই তো বসে আঁকাটা শুরু করেছিল সুনীল। আকাশের নিচে বসে আঁকবে বলে বাসুদেবপুরে চলে এসেছিল সে। বিমলও সঙ্গে ছিল। অরুণার স্কুলের হারানবাবুর বাড়িতে উঠেছিল তারা। অরুণা যেখানে ভাড়া থাকে সে বাড়ির থেকে জায়গাটা খুব একটা দূরে নয়। ওই দেখো, অরুণা রান্না করে রোজ নিয়ে যেত, কিন্তু খাবে কে? সুনীলের খাবার ঠান্ডা হয়ে পড়ে থাকতো ঘরে, আর সুনীল সারা দিন তার কাগজ রং নিয়ে কাল থেকে আমি আর আসবো না, পড়ে বলে থাকতো চণ্ডীতলায়। এই নিয়ে অরুণা কম রাগ করেনি। দেখেছো, ভুলেই গেছি। সত্যিই তো। চণ্ডীতলার দিকে তাকিয়ে থাকতে থাকতে আজ অরুণার চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। অরুণাকে নিয়ে বিমলের ভয়টা প্রথম থেকেই ছিল, তাই শুরুর দিকে তাকে কোনো খবরই দেয়নি সে। কিন্তু যখন আর কিছুতেই কিছু হচ্ছে না, তখন তো খবরটা জানাতেই হবে। সুনীল যে অরুণার কতখানি তা তো জানে বিমল। অরুণার সব থেকে কাছের বন্ধু সে। এই ছেলেটার জন্যই নিজের সমস্ত সম্পর্ক চুকিয়ে একেবারে একলা হয়ে বসে আছে অরুণা। এমনকি তার পাকা কথা দেওয়া বিয়েটা থেকে বেরিয়ে আসতেও দুবার ভাবেনি সে। এই অরুণা, শোন, আমার কথাটা শোন। দেখ, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই রে। ডাক্তাররা তো দেখছেন। লাভ তো নেই ঠিকই, তুই জানিস শুনিলে আর ভালো হবে না। তাই তো এতদিন বাদে আমাকে খবরটা দেওয়ার কথা তোর মনে পড়লো। তাই ও কি সঙ্গে মুশকিল। সঙ্গে এলি না কেন বলতো? আমি ডাক্তারের কাছে যাব না তোর কাছে আসবো বলতো? আর তাছাড়া অসীম, বিজয়। বিজয় 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 বিজয়ের কাছে কেন ওকে ঠেলে দিয়েছিস তোরা? বল না, কেন কেন? তুই কি কিচ্ছু জানিস না? তোর একবারও মনে হলো না? না, কি বলছিস তুই? তুই কি বিজয়কে দোষ দিচ্ছিস নাকি? না, আরে বিজয় তো। আমি আমার ভাগ্য ছাড়া আর কাকে দোষ দেবো বলতো? যা গেল তা তো আমারই গেল। তুই বুঝবি না বিমল, তুই কিচ্ছু বুঝবি না। অরুণা, অরুণা শান্ত হ। আচ্ছা, এমন করলে তোকে তোকে নিয়ে যাবো কি করে বলতো? ওই দেখ, স্টেশন এসে গেছে, নামতে হবে। আয় আয়, সাবধানে আয়। স্টেশনের কল থেকে চোখে মুখে একটু জল দিয়ে ট্রেনের জানলার ধারে একটা সিটে এসে বসলো অরুণা। 2 হাতে 2টো মুড়ি মাখার ঠোঙা নিয়ে বিমল তার পাশে এসে বসলো। একটু কিছু খেয়ে নে অরুণা। এনে মুড়ি ধর। না, তুই খা। ট্রেন চলেছে। একের পর এক মাঠ, গাছপালা, গরু ছাগলের পাল, হাঁস মুরগির দল, খেতে কাজ করা মানুষজন ঝাঁ ঝাঁ করে অরুণার চোখের সামনে দিয়ে পিছিয়ে যাচ্ছে। আর তাদের সঙ্গে অরুণাও পিছিয়ে যাচ্ছে সেই 2 বছর আগের পুজোর সময়। বাসুদেবপুরের স্কুলের এই চাকরিটা তখন সবে সবে পেয়েছে অরুণা। বাড়ি থেকে কেউই তাকে এত দূরে থাকতে দিতে রাজি ছিল না।
আর বিজয় সাহায্য না করলে চাকরিটা সে করতে পারত না, এটাও সত্যি। অরুণার বাড়ির লোকজন বিজয়কে খুব ভরসা করেন। বাসুদেবপুর জায়গাটা বিজয়ের চেনা, তার মামাবাড়ির গ্রাম। কাজেই অরুণার বাড়িতেও কারো আজ না রইল না। বিজয় যদিও তখন খাতায় কলমে জামাই হয়নি, তবু হতে কতক্ষণ। পাকা দেখা, পাকা কথা সবই তো তখন হয়ে গিয়েছিল। 5 বছরের সম্পর্ক তাদের। একরকম বাড়ির লোকই হয়ে গিয়েছিল বিজয়। অরুণা এখনও সেই দিনগুলো দেখতে পায়। সে বছর পুজোর ছুটিতে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাসুদেবপুরে এসেছিল বিজয়। অরুণাকে একেবারে চমকে দিয়ে দরজায় এসে দাঁড়িয়েছিল সে। এ কি তুমি? কোনো খবরাখবর না দিয়ে হঠাৎ? আর বলো না, দুর্গাপুজোর সময় কেউ গ্রামে আসে? এই যে এই মহাশয় এতটাই নাচর বান্দা যে, আরে আয় না রে, সামনে আয়। আরে ও তো অরুণা, তুই জানিস তো। এই দেখো অরুণা, আলাপ করিয়ে দিই, আমার বন্ধু সুনীল। ও নমস্কার। নমস্কার। আসুন না, ভেতরে আসুন। তুমি এসো। না না, এখন আর ভেতরে যাব না, দুপুরে ট্রেনে ব্যাক করবো আমি। আমার মামাতো ভাই সীতেশের কাছেই থাকবে সুনীল, সেই সব ব্যবস্থা পাকা। আসলে আর্টিস্ট মানুষ তো, বায়না ধরেছে গ্রামের পুজো দেখবে। মাথায় আর্টের পোকা নড়ে, বুঝলে? ও, আপনি বুঝি ছবি আঁকেন? ওই একটু আধটু আর কি। না না, একটু আধটু নয়, অনেকটা। ওটা করেই একমাত্র, যাকে সেসব পরে শোনো না হয়। বিমল আর আমি পুজো মিটে গেলে আসবো। এই কটা দিন শীতেশই ওর খেয়াল রাখবে। তবু তোমাকেও একবার চিনিয়ে দিয়ে গেলাম আর কি, যদি কিছু দরকার পড়ে। দরকার অবশ্য বিশেষ কিছু লাগেনি। সারাদিন নিজের মনেই থাকতো সুনীল। এই গ্রামের একটাই পুজো হতো, চৌধুরীদের বাড়িতে। সেখানেও যে বিশেষ যেত সে তেমনটা নয়। বেশিরভাগ সময়টাই মজা পুকুরের ধারে বুড়ো অশ্বত্থ তলায় বসে থাকত। নাওয়া খাওয়াও হতো না। শীতেশের কথা তার কানেও ঢুকতো না। একমাত্র অরুণা গিয়ে দাঁড়ালে যা হোক দুমুঠো পেটে পড়তো সুনীলের। অরুণাও অবাক হয়ে যেত, একই জায়গায় বসে বসে মানুষটা এত কি ভাবে। আচ্ছা, আপনি যে পুজো দেখতে এলেন, তা কই? পুজো মণ্ডপে তো আপনি যান না। সারাদিন এই গাছতলায় একা বসে বসে কি এত ভাবেন বলুন তো? কে? আমি তো দেখি। দেখেন? কি দেখেন? ওই পুকুরের জলে, ওই ঘাটের ধারে কত মানুষ, কত রঙের জামা কাপড়, কত ব্যস্ততা, কত শোরগোল। কি ভীষণ প্রাণ ওখানে, তাই না? ওই মজা পুকুরে প্রাণ কোথায় পেলেন আপনি? আর লোকই বা কোথায়? আজ হয়তো নেই, আজ পুকুরটা বৃদ্ধ। কিন্তু ওরও তো একদিন যৌবন ছিল, তাই না? ঠিক মানুষের মতো। আজ সে শুধুই একলা পড়ে আছে। আশ্চর্য, আপনি এসব দেখতে পান? আমি অনেক কিছুই দেখতে পাই। কেন, আপনি পান না? কই না তো। পান। আপনি মন দিয়ে ভাবেন না শুধু। কিছুই দেখতে না পেলে আপনি গড়ের মাঠে বসে থাকতেন, এই অজগাঁয়ের রুখা মাঠে কিছুতেই থাকতেন না। 3-4 দিন পরে কলকাতায় ফিরে গিয়েছিল সুনীল। বাসুদেবপুরের আকাশ, মাটি, এঁদো রাস্তা, পুকুর, অরুণাকে সেইবার সব যেন নতুন করে চিনিয়ে দিয়ে গিয়েছিল সুনীল। আর সেই 3-4 দিনে নিজেকেও যেন নতুন করে চিনেছিল অরুণা। সত্যিই তো, যেসব কথাগুলো সুনীল বলে গিয়েছিল সেগুলো এভাবে তো সে ভেবেই দেখেনি কখনো। সুনীলকে ট্রেনে তুলে দিতে শীতেশের সঙ্গে অরুণাও স্টেশনে এসেছিল। কেন এসেছিল সে অবশ্য নিজে জানে না। তখন টিকিট কাটতে গিয়েছিল শীতেশ। ট্রেন আসতে তখনও একটু বাকি আছে। দূর আকাশের দিকে চোখ রেখে বিড়বিড় করে সুনীল বলেছিল, বাসুদেবপুরের এই ক্যানভাসটা আমার সত্যি মনে থেকে যাবে। আর আমাকে? মুখ ফসকে যে এই কথাটা বেরিয়ে আসবে কয়েক মুহূর্ত আগে পর্যন্ত তা ভাবতে পারেনি অরুণা। ভাগ্যিস সঙ্গে সঙ্গে ট্রেনটা প্ল্যাটফর্মে এসে ঢুকেছিল।
তাই তো সব কিছুকে ছাপিয়ে সেই আওয়াজটাই কেবল জেগেছিল। নইলে লজ্জার এক শেষ হতো তার। কিন্তু কথাটা কেন জিজ্ঞাসা করলো অরুণা? কই, বিজয়কে তো কখনো এমন প্রশ্ন করেনি সে। আর এই রোগাসোগা আপন ভোলা ছেলেটার সঙ্গে বিজয়ের কোনো মিলও নেই। বিজয়ের রূপ আছে, টাকা আছে, খ্যাতি আছে, অহংকার আছে, শহরের ব্যবসায়ী মহলে তার সম্মান আছে। এমন একটা কেউ না মার্কা ছেলের সঙ্গে বিজয়ের তুলনাই চলে না। নিজেকে কি তাহলে বুঝতে ভুল হয়েছে অরুণার? না না, তা কি করে হবে? একরকম জোর করেই তো কলকাতায় ফিরে গিয়েছিল সে। জোর করেই ছুটির কটা দিন চুটিয়ে বিজয়ের সঙ্গে ঘুরেও বেরিয়েছিল সে। কিন্তু গোলটা বেঁধেছিল জগদ্ধাত্রী পুজোর পর বাসুদেবপুর গ্রামে ফিরে এসে। বাতাসে তখন সবে সবে হেমন্তের ছোঁয়া। রাতে আর ভোরে ঘাসে ঘাসে শিশির জমে ওঠে। মাঠে পা রাখলে পায়ের পাতা ডুবে যায় সেই শিশিরে। এই সময়টা অরুণার খুব প্রিয়। বাসুদেবপুরের মাঠে পায়ের পাতা ডুবিয়ে শিশির মাখল অরুণা। চটিজোড়াটা হাতে নিয়ে সেদিনও এমন খালি পায়েই হাঁটছিল সে। হঠাৎ একেবারে তার পাশ ঘেঁষে একটা এক্কা গাড়ি এসে থামল। ব্যস্ত সমস্ত হয়ে সেই গাড়ি থেকে নেমে এসেছিল সুনীল। আরে আপনি? বাহ, রাস্তার উপরই আপনার সঙ্গে দেখা হয়ে গেল, আর বাড়িতে যেতে হলো না। তা নতুন কিছু আঁকতে এসেছেন বুঝি? তা আগে থেকে একটা খবর দিলেন না, শীতেশরা আছে কিনা? না না, আমি আঁকতে আসিনি, থাকতেও আসিনি। তবে আপনাকে একটা কথা বলতে এসেছি, শুধু বলেই আবার ফিরে যাব। একটা কথা বলতে আপনি সেই কলকাতা থেকে ছুটে এসেছেন? তা এমন কি কথা মনে পড়েছে শুনি? সেদিন ওই ট্রেনে ওঠার আগে আপনি একটা কথা জিজ্ঞেস করেছিলেন না, মনে পড়ে? আপনি হয়তো ভেবেছিলেন যে আমি শুনতে পাইনি। ট্রেনের আওয়াজের সত্ত্বেও সে কথা কিন্তু আমার কানে গেছে। আমি মানে না, আসলে সেভাবে সেই উত্তরটাই আমি দিতে এসেছি। গত 1 মাস ধরে, মানে আপনার সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আপনাকে ভীষণ মনে পড়ে, জানেন? সে কথাটাই আপনাকে বলতে এসেছি। বলা হয়ে গেছে। এবার তাহলে চলি, পরের ট্রেনটাই ধরতে হবে আমায়। কিন্তু সেই এক্কা গাড়িটা ধরেই আবার প্ল্যাটফর্মের দিকে চলে গিয়েছিল সুনীল। অরুণা সেখানেই স্থাণু হয়ে দাঁড়িয়েছিল, তবে তার মাথায় কিচ্ছু ঢুকছিল না। এত বড় একটা কথা, এত গভীর একটা কথা, এত অনায়াসে বলে চলে গেল ছেলেটা। এই একটা কথা বলতে অত দূর থেকে উজিয়ে এসেছিল সে। অরুণা ভাবতেও পারেনি সেই দিনের মতো এমন হাতড়ে বেড়ানো দিন তার জীবনে আর কখনো আসেও নি। নিজের ভেতরে কি যে হাতড়ে বেরিয়েছে সে, তা সে নিজেও জানে না। নিজের সঙ্গে কত যে যুদ্ধ করতে হয়েছে তাকে, তাও সে জানে না। শুধু এটুকু জানে যে এই যুদ্ধের শেষে সে নিজে মুক্তি পেয়েছে। এক বুক তাজা নিঃশ্বাস ফিরে পেয়েছে সে। বাবা, বিজয়কে আমি কোনোভাবে কিন্তু বিয়ে করতে পারবো না। মেয়ের এই সিদ্ধান্তটা তার বাবা মা মেনে নিতে পারেননি, অরুণার বন্ধুরা মেনে নিতে পারেনি। বিজয় তাকে প্রায় মেন্টাল হাসপাতালে ভর্তি করতে গিয়েছিল। একা এই বিমল যেদিন সুনীলকে সঙ্গে নিয়ে তার কাছে এসেছিল, সেদিন বিমল স্পষ্ট জানিয়ে গিয়েছিল যে আমি তোর সে পাশে আছি। আছে তার পাশে। তোর এই ডিসিশনকে আমি সাপোর্ট করছি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি বিমল, বিজয়ের সঙ্গে আমাদের সম্পর্ক পাশে ভেঙে থাকতে বেরিয়ে আসাটা যেমন সহজ ছিল না, বিশ্বাসটা আমার ছিল। সুনীলের মতো মানুষের সঙ্গে সম্পর্ক জোড়াটাও তেমন সহজ ছিল না, কঠিন ছিল যথেষ্ট। এমন উদাসীন, একলা, অদ্ভুত স্বভাবের একজন মানুষের সঙ্গে সারাটা জীবন যে কিভাবে কাটাবে অরুণা, তা নিয়ে মহেশ্বরীও ভেবে আকুল হয়েছিলেন। তার ছেলেকে তিনি ভালোই চেনেন, কিন্তু অরুণাকে তো আর চেনেন না। মেয়েটা যে কিসের আশায় তার ছেলেকে বাঁধতে চাইছে কিছুতেই ভেবে পাননি মহেশ্বরী। সুনীল
তার শুনিল যে একমাত্র মাকে ছাড়া এভাবে আর কাউকে কখনো আঁকড়ে ধরেনি। সব গোলমাল হয়ে যায় তার। এক এক সময় মনে হয় ক্যানভাসের চেয়েও তার ছেলের কাছে অরুণা বোধ হয় আরও বেশি দামি। মেয়েটা ঠিক কি চায় কে জানে। অজান্তেই ভুরু কুঁচকে ওঠে মহেশ্বরের। সুনীল অনেকবার বললেও আজ অবধি অরুণার সঙ্গে দেখা করেননি তিনি। সেই যে ট্রেনের দেওয়ালে মাথা হেলিয়ে চোখ বুজে বসেছিল অরুণা, তারপর থেকে একবারের জন্য চোখ খুলে তাকায়নি সে। একগাল মুড়িও খায়নি। কান্নাটা আর তার চোখ থেকে নামছে না বটে, তবে শুকিয়ে যাওয়া জলের একটা রেখা তার গালে এখনো টাটকা হয়ে আছে। হাওড়া স্টেশনে ট্রেন এসে থামল। অরুণা বোধহয় বুঝতে পারেনি যে হাওড়া এসে গেছে। মেয়েটা ঘুমিয়ে পড়ল নাকি ভেবে বিমল আস্তে করে তাকে ঠেলা দিল। এই হাওড়া এসে গেছি রে। কি রে, ঘুমোচ্ছিস নাকি? না রে, সুনীলের কাছে ছিলাম। কি, সুনীলের কাছে? আরে বাপরে, হাসপাতালে ও একেবারে একা শুয়ে আছে, তাই না রে? ভিজিটিং আমার বিকেলে। চল চল আমার বাড়িতে চল, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর একসঙ্গে যাবো। স্টেশন থেকে বেরিয়ে অরুণাকে নিয়ে এবার একটা ট্যাক্সিতে উঠল বিমল। ট্যাক্সি! অরুণার চোখ মুখ দেখে তার ভালো লাগছে না। কয়েক ঘন্টার মধ্যেই মেয়েটার মুখটা একেবারে কালো হয়ে গেছে, যেন কতদিন ঘুমোয়নি সে। শাড়িটা এলোমেলো হয়ে আছে, চুলের অবস্থাও তথৈবচ। যে অরুণা সব সময়ে ফিটফাট টিপটপ থাকে, তার আজ কোনো দিকে খেয়াল নেই। একটা পাথরের মূর্তির মতো বসে আছে সে। দু একটা কথা বলতে চেষ্টা করল বিমল, কিন্তু অরুণার দিক থেকে একটাও সাড়া পেল না। তবে ট্যাক্সিটা মেডিকেল কলেজের সামনে আসার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টের মতো লাফিয়ে উঠল অরুণা। আরে আমাকে নামিয়ে দে বিমল। করছিস কি? শান্ত শান্ত। আমি হাসপাতালে যাব, আমাকে নামিয়ে দে। আরে বাবা, আমি তো যাবো নাকি? আর তাছাড়া ভিজিটিং আওয়ারের এখনো অনেক দেরি আছে। একটা কাজ সেরেই তোকে নিয়ে চলে আসবো আমি, ঠিক আছে? না না, আমি এক্ষুনি যাব, হোক দেরি। সিঁড়িতে আমি বসে থাকবো, তুই আমাকে নামিয়ে দে। অরুণার কথার ধরনে ট্যাক্সি চালকও পিছন ফিরে দেখছে। বিমল এবার মুশকিলে পড়ল। সে যদি ভাবে যে বিমল তাকে জোর করে নিয়ে যাচ্ছে, আর অরুণাকে বুঝিয়েও কোনো লাভ নেই। না না, খেয়ে নিয়ে একটু ফ্রেশ হতে কোথাও যাবো না, শুধু হাসপাতালে যাবো। দোহাই তোর, আমাকে নামিয়ে দে। এটার বুদ্ধি কিছুই কাজ করছে না। দাদা দাঁড় করান তো। ট্যাক্সি থামিয়ে অরুণাকে নামিয়ে দিল শোন, বিমল। আমি ঠিক 5টার মধ্যে চলে আসবো। তুই থাকতে পারবি তো? পারবো, আমি থাকতে পারবো। বেড নাম্বারটা শুধু মনে রাখিস, বুঝলি? সাবধানে যাস। ঝড়ের বেগে হাসপাতালের দিকে ছুটল অরুণা। বুকের মাঝখানটা যেন জ্বলে পুড়ে যাচ্ছে তার। কলকাতা শহরটাকে খুব ভালোবাসে অরুণা, কিন্তু আজ যেন এই শহরেই নিজেকে সবচেয়ে বেশি অসহায় লাগছে তার। অরুণার সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব ওই দোতলার 3 নম্বর ঘরের 5 নম্বর বেডে শুয়ে আছে। সে স্বপ্নের সামনে এখন সবটাই অন্ধকার। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে অরুণার, কিন্তু মুখ দিয়ে এক ফোঁটা শব্দ বের হলো না তার। চোখের জল সেই ট্রেনেই শুকিয়ে গেছে। হাত ব্যাগটাকেই অসহায়ের মতো বুকের কাছে আঁকড়ে ধরে টলতে টলতে ভেতরে এসে দাঁড়ালো অরুণা। তারপর দোতলায় ওঠার মুখে সিঁড়ির কাছে রাখা কাঠের বেঞ্চটায় ধপ করে বসে পড়ল। সামনের ওয়াল ক্লকটায় ঢং ঢং করে 3টে বাজল। হাসপাতালের ভেতরে বাইরে জনস্রোত। কাউকে সে চেনে না, কেউ তাকেও চেনে না। যে যার উৎকণ্ঠা সামলাতেই ব্যতিব্যস্ত। উদ্বেগ আর অপেক্ষার প্রতিযোগিতা চলছে যেন প্রত্যেকের চোখে মুখে। কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। মাথা নিচু করে বসে আছে অরুণা। বেঞ্চটায় সে একাই বসে। এই যে শুনছেন, আপনাকে বলছি। এই যে শুনছেন, হ্যাঁ আপনাকে বলছি। আমি? হ্যাঁ আপনাকে। ও হ্যাঁ, বলুন। এখানে আপনার কোনো পেশেন্ট আছে? পেশেন্ট? হ্যাঁ, দেখা করতে মানে আজই এলাম। ভিজিটিং আওয়ার? ভিজিটিং আওয়ার? সে তো 4টে।
ততক্ষণ মফস্বল থেকে আসছেন বুঝি? এই বেঞ্চটায় হয়তো বসার নিয়ম নেই। বসুন তো। অরুণা যে জড়িয়ে টড়িয়ে কি বলল তা সে নিজেও জানে না। অন্য কোনো গ্রাম্য মানুষ হলে বোধহয় বসতেও দিত না তাকে, কে জানে। হঠাৎ একটা অ্যাম্বুলেন্স এসে থামার আওয়াজ কানে গেল অরুণার। তার সামনে দিয়েই স্ট্রেচারে করে রোগীকে নিয়ে যাচ্ছে ভেতরে। যন্ত্রণায় তীব্র চিৎকার করছে সেই রোগী। ঘোরের মধ্যে স্ট্রেচারটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে অরুণা ভাবতে থাকে, আচ্ছা সুনীলকেও কি এভাবেই নিয়ে আসা হয়েছিল? মানুষটার যন্ত্রণাটা তাকে বড্ড নাড়িয়ে দিয়ে যাচ্ছে। মুখ ফেরাতেই দেখতে পেল সাদা থান পরা একজন প্রৌঢ়া ভদ্রমহিলা স্থির চোখে সাদা দেওয়ালটার দিকে তাকিয়ে বসে আছেন। আশেপাশের কোনো শব্দই বুঝি তাঁর কানেও ঢুকছে না। হঠাৎ অরুণার দিকে চোখ পড়লে মৃদু কণ্ঠে ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, বলি তোমার ঘড়িতে কটা বেজেছে গো মা? 3:30 বেজে গেছে। ও মা, হাসপাতালের ঘড়িটা তো তাহলে ঠিকই আছে দেখছি। আমি ভাবলাম বুঝি এটা চলছে না। আসলে 4টে বাজতে এত দেরি কেন হচ্ছে? আবার 6টা বাজতে যেন তরই হয় না। আরও আধ ঘন্টা। ও, তোমারও কি কেউ ভর্তি আছেন বুঝি? কোনো নিকট আত্মীয়? হ্যাঁ আছেন। ও, কি আর বলি তোমায় মা, এই হাসপাতাল একটা হৃদয়হীন জায়গা বুঝলে। এই পরশু রাত অবধি ছেলেটার কাছে আমাকে থাকতে দিল, অথচ কাল থেকে দিচ্ছে না। বললো নাকি ছেলে ভালো আছে। আর ভালো, আমার ছেলে যে কত ভালো আছে তাকে আর। ও, তুই এখানে? কাজটা আর হলো না বুঝলি। ও মা, মাসিমাও এসে গেছেন দেখছি। যাকে অরুণার সঙ্গে আলাপ হয়ে গেছে তাহলে। বেশ বেশ বেশ, আমার কাজ কমলো তাহলে। তুমি তুমি অরুণা? মা, বিমলের মাসিমা মানে সুনীলের মা মহেশ্বরী। ছেলেকে দেখতে এসেছেন তিনি। এখানে আচমকা অরুণার নাম শুনে যে খুব একটা খুশি হননি তা তার মুখে স্পষ্ট ফুটে উঠেছে। সন্দেহ আর বিস্ময় নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন অরুণার দিকে। কি যেন একটা আন্দাজ করে নেওয়ার চেষ্টা করছেন তিনি। দেখতে দেখতে ঘড়িতে 4টে বাজল। হাসপাতাল জুড়ে যেন একটা সাড়া পড়ে গেল। মহেশ্বরী উঠে দাঁড়ালেন। একবারের জন্য তিনি কিন্তু পিছন ফিরলেন না, অরুণাকে ডাকলেন না, সোজা সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে লাগলেন। বিমলের মুখটা লজ্জায় কালো হয়ে গেল, কিন্তু অরুণা সেই পাথরের মতোই। অরুণা, এসবে তার কোনো হুঁশই নেই। চল। আরে তুই তুই ঠিক আছিস তো? ঠিক আছে। দাঁড়িয়ে পড়লি যে? এই দেখো, আরে দাঁড়িয়ে পড়লি কেন? আয় আয়, এঘরে আয়। ওই যে ওই 5 নম্বর বেডটা সুনীলের। মাসিমা বসে আছেন ওখানে। যা। ধনুক থেকে ছিটকে যাওয়া তীরের মতো আচমকা সেদিকে ছুটে গেল অরুণা। সুনীল শুয়ে আছে বেডে, গলা অবধি একটা নীল চাদর টেনে রাখা। স্থির শান্ত পাথরের মতো মূর্তি, একেবারে নীরব দুটো চোখ। চেয়ে আছে সুনীল, কিন্তু কিছুই দেখছে না সে। সিলিংয়ের দিকে স্থির হয়ে আছে তার মণি দুটো। সুনীল, অরুণা এসেছে রে, এদিকে দেখ। মাথা ঝুঁকিয়ে কাঁদছে অরুণা। তার চোখের জল সুনীলের মুখের ওপর এসে পড়ছে। বিমলের ডাকে আস্তে আস্তে চোখ নামায় সুনীল। অরুণা আর বিমল দুজনের দিকেই তাকিয়ে দেখে। তারপর বিড়বিড় করে কি যেন বলে। অর্থহীন এক চিলতে হাসি তার ঠোঁটে ফুটে ওঠে। কাউকেই যে সে চিনতে পারেনি তা ওর চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যায়। চোখ বন্ধ করে ফেলে সুনীল। আমি যে ওকে কথা বলাতে এসেছিলাম বিমল, কিন্তু সুনীল যে। অরুণা,
এসব কি করছিস তুই? তুই না লেখাপড়া শিখেছিস? হ্যাঁ, ব্রেনে কি সাংঘাতিক একটা শখ পেয়েছে শুনে, সে কথাটা বুঝতে পারছিস না? এত সহজে কি ঠিক হবে নাকি? ওই দেখুন, আপনিও কাঁদছেন। কাঁদবেন না মাসিমা, কাঁদবেন না, দোহাই আপনার। এখন কান্নাকাটি করার সময় নয়। আমাদের আমাদের কিছু একটা উপায় ভাবতে হবে তো। আমি বরং একবার ডক্টর মুখার্জির সঙ্গে দেখা করে আসি। ততক্ষণ আপনারা একটু বসুন, কেমন? আমি ব্যস্ত পায়ে চলে গেল বিমল। আবার নিস্তব্ধতা নেমে এসেছে, যেন সমস্ত কথা চিরকালের মতো ফুরিয়ে গেছে। মাঝখানে চোখ বুজে পড়ে আছে সুনীল। দুপাশে দুজোড়া চোখ উদ্বিগ্ন কাতর দৃষ্টি মেলে তার দিকে চেয়ে আছে। অরুণার দিকে একবার তাকালেন মহেশ্বরী, পরক্ষণেই মাথা নামিয়ে নিজের হাতখানা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। চোখ বন্ধ করেই কি সব বলে যাচ্ছে সুনীল। বলছে বলা অবশ্য ভুল, বরং ভেসে আসছে। মহেশ্বরী উদ্বিগ্ন হয়ে ছেলের দিকে ঝুঁকে পড়েও কিছু শুনতে পেলেন না। ছেলের বুকের উপর থেকে মুখ সরিয়ে এনে ইতস্তত গলায় এবার অরুণাকে বললেন, বলছিলাম কি, এই সুনীল কি বলছে বুঝতে পারছো? একটু একটু কাছে গিয়ে শোনো তো। সুনীল তো কিছু কিছু বলবে। কি কি হয়েছে বলো আমায়। না মা, কিচ্ছু বুঝতে পারলাম না। ওই যে বিমল আসছে দেখি, ও যদি কি হয়েছে বিমল? হ্যাঁ, ও মা, তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন রে? ডক্টর মুখার্জি তো সুনীলকে ছেড়ে দিতে চাইছেন মাসিমা। এখানে বেড আটকে রেখে দিতে চাইছেন না। এই হাসপাতালে আর কোনো চিকিৎসা হবে না বলেছেন। এবার এবার কি? থেমে গেলি কেন? বল বল বিমল, বল এবার কি? এবার মেন্টাল হসপিটালে দেওয়ার কথা বলছেন। এইসব পেশেন্টের চিকিৎসা নাকি সেখানেই হয়। মেন্টাল কেন? শরীর কি পাগল হয়ে গেছে নাকি? তাহলে মেন্টাল কেন? কি মুশকিল! সুনীলের যে কি হয়ে আছে তা তো আমরা কেউই বুঝতে পারছি না অরুণা। বাড়িতে থাকলে এই পেশেন্টকে দেখভাল করা মাসিমার পক্ষেও সম্ভব নয়। তাহলে ওকে বাড়িতে রেখে কি হবে বল? যদি কোনো বিপদ ঘটে? না না না, মেন্টাল হসপিটালে নয়। আমি কি নেই নাকি? আমি কি ওকে ফেলে রেখে দিয়ে চলে যাব বলে তোর মনে হয় বিমল? কোনো বিপদ ঘটবে না। আমি নিজে ওকে। অরুণা, শান্ত হ। কথাটা শেষ করতে পারে না অরুণা। মহেশ্বরীর দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় সে। তার রুক্ষ কুঞ্চিত চোখ আর কঠিন মুখ যেন বুঝিয়ে দিচ্ছে যে এই দাবি করার মতো কোনো যোগ্যতা এখনো অরুণার নেই। অরুণা সে দাবি করতে পারে না। অরুণা মাথা নিচু করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জায়গাটা একেবারে নীরব হয়ে গেল। ঘড়ির ঘণ্টা ঢং ঢং করে জানান দিল যে 6টা বাজে। এবার দেখাশোনা সাঙ্গ করতে হবে। আর ঠিক তখনই যেন নিজের ভেতর থেকে বলে উঠলেন মহেশ্বরী, বিমল, সুনীল তার নিজের বাড়িতেই থাকবে। ওর একটা বাড়ি আছে, ওর একজন মা আছেন। এই জগতে ও অনাথ নয় আর পাগলও নয়। কথাটা মনে রাখিস। হ্যাঁ, আচ্ছা, বেশ বেশ। তাহলে তো আর কথাই নেই। সুনীলকে কালই বাড়ি নিয়ে যাব। এখন আসুন মাসিমা, ভিজিটিং আওয়ারও শেষ হয়ে গেছে। ঠিক আছে, চল। বলছিলাম কি, কালকে নিয়ে মহেশ্বরীকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল বিমল। কিন্তু অরুণা সেখানেই বসে রইল। সুনীলের বেডটা শক্ত করে ধরে বসে রইল সে। কয়েক পা গিয়েই বিমল পিছন ফিরে অরুণাকে দেখতে না পেয়ে আবার সেই জায়গায় ফিরে এলো। অরুণা তখনও সুনীলের দিকে তাকিয়ে বসে বসে সমানে কি সব বলে যাচ্ছে। মেয়েটা পাগল হয়ে গেল নাকি? বিমল চিন্তিত হয়ে পড়ল। চল, নামতে হবে। আরে ওদিকে কোথায় যাচ্ছিস? সিঁড়ির কাছে চল, ডান দিকে। ভুলে গেলি নাকি? শোন না, তুই তাহলে এখন কোথায়? মানে অরুণা, এই অরুণা, আরে শোন শোন, আরে ওখানে কি আছে? আমাকে একবার যেতে দে বিমল। সুনীল বোধহয় আমাকে ডাকছে রে। একবার যেতে দে। কোথাও যাবি না তুই, কোথাও না। কেউ তোকে ডাকেনি।
সবটা তোর মনের ভুল। নিচে চল, নিচে চল। আমি স্পষ্ট শুনেছি বিমল, তুই দাঁড়া না। অরুণাকে জোর করে নিচে নামিয়ে আনলো বিমল। বিশ্বাস কর, আমি ঠিক শুনেছি। রাস্তায় বেরিয়ে এসে দেখল মহেশ্বরী রাস্তা পার হবার চেষ্টা করছেন। বিমল কিংবা অরুণাকে একবারের জন্য ডাকেননি তিনি। নিজে এসেছেন, আবার নিজেই ফিরে যাওয়ার চেষ্টা করছেন মহেশ্বরী। ট্রাম ধরতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, ট্রামই ধরবো। তা একা ট্রামে ফিরবেন কেন? এই মেয়েটাকে নিয়ে তো আর বাসে ট্রামে ওঠা যাবে না। আমি ট্যাক্সি নেব, আসুন না আমাদের সঙ্গে। নামিয়ে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, বেশ, চলো, তাই চলো। ট্যাক্সি যাবে? বাড়ির সামনে এসে দরজা খুলে মহেশ্বরী নেমে পড়তেই এখানে অরুণাও নেমে দাঁড়ালো। মহেশ্বরী চোখ কুঁচকে তার দিকে তাকিয়ে রইলেন। অরুণা নিথর হয়ে দাঁড়িয়ে আছে তখনও। ট্যাক্সিটার মিটারের দিকে বেড়ে চলেছে, গাড়িতে ওঠ। কোনো খেয়াল নেই অরুণার। নামতে গেলি কেন? আয় আয়, ট্যাক্সিতে আয়। বিমল, ওকে নিয়ে কোথায় যাবে তুমি? তোমার বাড়িতেই কি? না মাসিমা, বাড়িতে ঘুরতে যাওয়া ঠিক আছে, থাকাটা একটু। হ্যাঁ, সেটাই। আমি একটা লেডিস মেসের কথা ভেবেছি। আমার পিস্তত বোন ওই হরিশ মুখার্জি রোডের যে মেসটা ওখানে থাকে, সেখানে যদি ওকে গেস্ট করে কদিন রাখা যায়। চেহারার হাল যা করেছে, এইভাবে আর ওকে কোথায় নিয়ে যাব বলুন? বেশ, তাই নিয়ে যাও তাহলে। গাড়িতে ওঠ। তুই চলে যা বিমল, হ্যাঁ, কি আমি এখানেই থাকবো। কি কি বলছিস? এই প্রথম চোখ কুঁচকে অরুণার দিকে তাকাতে গিয়েও চোখের বিস্ময় আর স্নেহটা আড়াল করতে পারলেন না মহেশ্বরী। চমকে উঠে অরুণার কাছে সরে এসে তার পিঠে হাত রাখলেন তিনি। মহেশ্বরীর এই অভাবনীয় স্নেহে অরুণার চোখ দিয়ে এবার দরদর করে জল পড়তে লাগলো। মহেশ্বরীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল অরুণা। মহেশ্বরীর গলাটাও একটু ধরে এলো যেন। অবশ্য কেশে গলা পরিষ্কার করে মহেশ্বরী জিজ্ঞাসা করলেন, এখানেই থাকবে মা? হ্যাঁ মা, আপনার কাছে থাকবো আমি। আপনি সুনীলের মা, আপনি আমাকে বুঝবেন। আমার নিজের মা তো আমাকে বোঝে না, একটুও বোঝে না। আমার যার কেউ নেই মা, কেউ নেই। কাঁদে না মা, কাঁদে না। এরকম করে কাঁদতে নেই। তুমি শান্ত হও, শান্ত হও মা, একটু শান্ত হও। কি করে শান্ত হবো মা? আমার মা সুনীলের কোনো ভালো দেখতে পারে না, আমাকে দিন রাত তাচ্ছিল্য করে। থাক থাক মা, থাক থাক থাক। আপনি বলুন না মা, টাকাটাই কি সব? যা পেলে রূপ ঐশ্বর্য সব কিছু তুচ্ছ হয়ে যায়, সুনীলের মধ্যে তো সেটাই আছে। ও তো আপনারই রক্ত, আপনি তো ওকে চেনেন। বলুন না, আমি কি কিছু ভুল বলছি মা? মা অরুণা, আমি তোমাকে কি বলি বলো তো? তোমাকে বলার মতো আমার কিছুই নেই মা, কিছুই নেই। মাসিমা, আমি তাহলে অরুণাকে নিয়ে। না বিমল, না, তুই একাই চলে যা। অরুণা, অরুণা আমার কাছে থাকবে। তুই এগিয়ে যা, কেমন? এসো মা, তুমি আমার সাথে ভেতরে এসো, এসো। দাঁড়াও, আস্তে, এই দেখে এসো অরুণা। আমি দাঁড়াও, আলোটা জ্বালি। ওর ঘরটা কি বন্ধ আছে মা? সেই ঘরে এখন আর ঢুকে কাজ নেই মা। চারদিকে একেবারে ছত্রাখান হয়ে পড়ে আছে। আসলে কাউকে তো হাত দিতে দিত না, আর চতুর্দিকে সব ছড়িয়ে রেখে দিত। আর এই কদিন তো সেই ঘরটা না দেখলে যে আমি শান্তি পাচ্ছি না মা। বেশ, এসো তবে, এসো মহেশ্বরী ঘরটা খুলে দিলে সুনীলের সেই ঘরে এসে দাঁড়ালো অরুণা। এসো, এদিকে এসো। চারিদিকে সুনীলের আঁকার সরঞ্জাম ছড়িয়ে আছে,
আলমারির মাথা থেকে কাপড় জামা ঝুলছে, পর্দাগুলো টেনে রাখা। ঘরের অবস্থা দেখে কোমরে আঁচল জড়িয়ে নিল অরুণা। মেঝে থেকে একটা একটা করে জিনিস তুলতে লাগলো সে। আর তাকে কাজে লেগে পড়তে দেখে মহেশ্বরী অবাক হয়ে গেলেন। একটু বিশ্রাম নেবে না মা? একটু দুটো কিছু মুখে দিয়ে। না মা, না, আমার খিদে নেই। আগে বরং এই ঘরটা। সুনীল চলে যাবার পর থেকে তো এই ঘরটায় আমার বিশেষ আশাই হয় না। গোটা ঘরটা জুড়ে আমার ছেলেটা এমনভাবে ছড়িয়ে আছে যে সুনীল একটা ছবির অর্ধেক অব্দি এঁকেছিল, এখনো শেষ করতে পারিনি। আমাকে চিঠিতে জানিয়েছিল মা। আচ্ছা, সেই ক্যানভাসটা কই মা? ওই যে দেখো, ওই জানলার পাশে। আসলে ওই ক্যানভাসটা আমি চাপা দিয়ে রেখেছি মা। ওটার দিকে তাকালেই মনটা এমন করতে থাকে। ক্যানভাসটা ঢাকা খুলে ধুলোর ওপরেই বসে পড়ে অরুণা। অসমাপ্ত ছবিটার দিকে তাকিয়ে চোখ উপচে জল নামে তার। সেই অসত্য তলাটাকে চিনে নিতে ভুল হয় না অরুণার। আর তার সামনে দূর দিগন্তের দিকে হেঁটে যাচ্ছে ওটা কার আদল? পিঠের ওপর তো এভাবেই চুল ছড়িয়ে রাখে অরুণা। এক দৃষ্টে ছবিটার দিকে চেয়ে রইল সে। অরুণা, মহেশ্বরীর ডাক তার কানেই পৌঁছল না। অরুণা। পরদিন সকাল হতে না হতেই ঝাঁটা আর বালতি হাতে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়ল অরুণা। মহেশ্বরী ট্রাঙ্ক থেকে ভালো চাদর বের করে নিয়ে এসে সুনীলের ঘরের বিছানা গুছিয়ে ফেলল। দরজা জানলার পর্দাগুলো সব পাল্টে দিল। আজ সুনীল আসবে, ঘরটাকে তার ছবির মতো করে তুলতে হবে তো, নইলে এমন অগোছালো ঘরে কি সুনীলের মতো শিল্পীকে মানায়? মা, আমি একটু আসছি। সকালবেলা রিক্সা ধরে বাজারে চলে গেছে অরুণা। রজনীগন্ধার গোছা, ভালো ভালো রং তুলি, কাপড়, চাদর এসবের বোঝা নিয়ে যখন ঘরে ফিরল সে, ততক্ষণে মহেশ্বরী চিন্তায় জেরবার। তিনি সমানে ঘর বার করছেন আর ভেবে চলেছেন বেলা হয়ে গেল, মেয়েটা গেল কোথায়? আসছি। এই যে মেয়ে, ফিরলে তবে? একটু কেনাকাটা করলাম মা। আসলে আমি ভেবে ভেবে মরে যাচ্ছি, কোথায় চলে গেল মেয়েটা, এবার কি হবে? ওর রং তুলি, কাপড়। দাও দাও দাও, আমার হাতে দাও। যে রঙগুলো ঘরে আছে সেগুলো দেখেছেন? সস্তা দরের। ওই রং কি বেশি দিন টিকবে নাকি? তাই কয়েকটা রং। আর কয়েকটা? এই যে গোটা বাজারটাকে উঠিয়ে নিয়ে এসেছো বলো তো। এত জিনিস কেনার জন্য কত টাকা লাগে? টাকাগুলো এভাবে। ও আপনি ভাববেন না মা, সব জোগাড় হয়ে গেছে। সুনীলকে আবার নতুন করে আঁকাটা ধরাতেই হবে। এই অরুণা, শোনো শোনো দেখি, হাতটা দাও। এ কি, তোমার হাতের ঘড়িটা কোথায় গেল? ঘড়ি? ও, ওটা আসলে ওটা তো বেরোনোর সময় তোমার হাতেই ছিল, তুমি তো পরে বেরিয়েছিলে তাই না? এখন কোথায় গেল ঘড়ি? ও আসলে ওটা বোধহয় কোথাও পড়ে টরে। অরুণা, আমার কাছে মিথ্যে কথা বলো না। ওই ঘড়ি নিচে থেকে খুলে পড়ে যেতে পারে না। ঘড়িটা তুমি বেচে দিয়েছ না? হ্যাঁ, সেই টাকা দিয়ে এই সমস্ত বাজার করেছো তাই তো? মা, আপনাকে মিথ্যে বলবো না। আপনি যা বলছেন সবই ঠিক, কিন্তু আমার কাছে ঘড়ির চেয়ে সুনীল অনেক আগে। স্কুল থেকে অনেকগুলো টাকা পাবো মা, সেই টাকা দিয়ে এমন ঘড়ি আমি আবার কিনে নেব। কিন্তু আজ যে সেসব ভাবার সময় নয় মা, সময় নয়। মহেশ্বরী আর কোনো কথা বললেন না। মাথা নিচু করে সে ঘর থেকে বেরিয়ে গেলেন। আজ স্নান খাওয়া আগে আগে সারতে হবে তাকেও। ছেলেকে আনতে যাবেন আজ। খেতে বসে অরুণা জানালো যে তার এখনো কিছু কাজ বাকি আছে। সুনীলের ঘরটা আরো একটু সাজাবে সে, তাই হাসপাতালে তার যাওয়া হবে না। অনেকটা বাকি। আরো বাকি আছে? কেন মা, এই তো এত সাজালে, তাও পছন্দ হলো না তোমার? না মা, আপনি শুনলেন না? বিমল বলে গেল ডাক্তারবাবু জানিয়েছেন
যে কোনো সময় সুনীলের স্মৃতি ফিরে আসতে পারে। তাহলে ওর হাতের কাছে ওর নিজের সব সাজ সরঞ্জাম গুছিয়ে রেখে দিতে হবে না? সুনীলের স্মৃতি। আমি বরং যাই। খাবার থালার দিকে মাথা নামিয়ে নিলেন মহেশ্বরী। এই মেয়েটা যে কি এক অসম্ভবকে আঁকড়ে ধরে বসে আছে কে জানে। অরুণার মতো এতটা আশা তো মহেশ্বরী করতে পারছেন না। মেয়েটার আশা যদি চুরমার হয়ে যায় তাহলে যে কি হবে ভাবতে গিয়েই ভেতরে ভেতরে শিউরে উঠলেন মহেশ্বরী। মা, আস্তে আস্তে, জল খান। এই যে জল খান, আস্তে খান, আস্তে। গলায় ভাত আটকেছে নিশ্চয়ই, একটু ডাল দেবো? একটু দাও দেখি। ওই বোধহয় বিমল এসে গেছে, আমি দেখছি মা, আপনি ধীরে সুস্থে খান। কি রে, বিমলই এসেছে। তৈরি হসনি? ট্যাক্সিটা নিচে দাঁড় করিয়ে রেখে ভেতরে এই এসে শোন না, ঢুকলো বিমল। আমার অনেক কাজ বাকি আছে রে। বলছিস? আমি যাব না, তুই বরং মাকে নিয়ে যা। মহেশ্বরীকে নিয়ে বেরিয়ে গেল বিমল। এদিকে ঝড়ের গতিতে কাজ সারতে লাগলো অরুণা। হাসপাতালের বিল টিল মিটিয়ে ওদের ফিরতে একটু বেশি সময়ই লাগবে বোধ হয়, তবে সময়ের ঢের আগে অরুণার কাজ শেষ। তার এখন অখণ্ড অবসর। গলিতে কোনো ট্যাক্সি ঢুকছে কিনা দেখতে গিয়ে তার কি যে হলো দরজা বন্ধ করতেও ভুলে গেল সে। দুদিন ধরে যে কান্নাটাকে প্রাণপণে চেপে রেখেছে অরুণা, সেই অশ্রুটা এবার আর কারো নিষেধ মানল না। আপন মনে দুগাল বেয়ে গড়িয়ে নামতে লাগলো সে। মাথার ওপর শরতের ঘন নীল আকাশ, পাখি উড়লে মাটিতে তার ছায়া পড়ে। আর দু চোখে টলটলে জল নিয়ে শিথিল শরীরে সেই আকাশের দিকে চেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল অরুণা, যেন সমস্ত কাজ শেষ করার পর এখন সে রিক্ত, নিঃস্ব, উদাসীন এক মানুষ। দেখ 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 মেয়েটাকে দেখ, এই ভর দুপুরে এমন মেঘপুরি সেজে কার জন্য দাঁড়িয়ে আছে। খাঁ দুপুরে এভাবে হাট করে দরজা খুলে রাস্তার ওপর দরজার গায়ে এলিয়ে দাঁড়িয়ে থাকাটা যে কোনো ভদ্রমেয়ের সাজে না, তাও আজ আর মনে নেই অরুণার। সে একেবারে শূন্য হয়ে গেছে। কটা বখাটে ছেলের ঘোরাঘুরি আর টোন টিটকিরিও তার কানে উঠল না। ছেলেগুলো নিজেরাই অবশেষে হতাশ হয়ে চলে গেল। আর ঠিক তখনই বিমলদের ট্যাক্সিটা এসে দাঁড়ালো। ট্যাক্সির দরজা খুলে আগে নামলো বিমল। অরুণার কিন্তু তখনও কোনো হুঁশ নেই। এর আবার কি হলো? এই অরুণা, এই কে? ও, তুই? হ্যাঁ রে, কি হয়েছে? সুনীল কোথায় বিমল? সুনীলকে নিয়ে এলি না? ওই যে ট্যাক্সিতে। এতক্ষণে অরুণার হুঁশ ফিরে এসেছে। বিমলের কথা শেষ হতে না হতেই ট্যাক্সিটার দিকে ছুটে গেল সে। খোলা দরজাটা দিয়ে মহেশ্বরীকে আগে দেখতে পেল সে। তার পাশেই অত্যন্ত ক্লান্ত ভঙ্গিতে সিটে মাথা ঠেকিয়ে রোগাসোগা কোঁকড়ানো শরীরটা নিয়ে নির্জীবের মতো বসে আছে সুনীল। দরজা দিয়ে মাথা ঢুকিয়ে সুনীলের মুখের কাছে গিয়ে ডাকতে লাগলো অরুণা, কিন্তু সে মুখে কোনো রেখা ফুটে ওঠে না। ইট পাথরের মতোই নিথর হয়ে বসে থাকে সে। অরুণার ডাকটাও তার কানে যায়নি বোধহয়। আরে সরে আয়, ওকে নামাই। মহেশ্বরীর পিছন পিছন অরুণা আর বিমল দুদিক থেকে দুজনে ধরাধরি করে সুনীলকে তার ঘরের দিকে নিয়ে চলল। ঘরের সামনে পৌঁছেই বিস্ময়ে থ হয়ে দাঁড়িয়ে গেলেন মহেশ্বরী। আর সুনীলকে নিয়ে ঘরে ঢুকে বিমল তো প্রায় চেঁচিয়েই উঠল। ওরে বাবা, এ কি করে ফেলেছিস রে? হ্যাঁ, এই যে স্বপ্নের মতো সাজিয়েছিস, একেবারে রূপকথার ঘর, তাই না মাসিমা? সুনীল তো কখনো এত সাজানো গোছানো ঘর দেখেইনি। সত্যি ও কি খুশি যে হতো, কিন্তু যার জন্য করা। কাঁদবেন না মা, সুনীলের সামনে একদম কাঁদবেন না। আমি ওকে ভালো করে তুলবই। তাছাড়া ডাক্তার তো বলেইছেন যে। ডাক্তারের যে কথাটা শুনে বুকে আশা বেঁধে রেখেছে অরুণা, সেই কথাটাকেই কে জানে কেন মহেশ্বরী একেবারে বিশ্বাসই করতে পারছেন না। মেয়েটার মুখের ওপর এদিকে কিছু বলতেও ইচ্ছে করছে না তার। মন ভেঙে দিয়ে হাস লাভ কি? আয় সুনীল, এখানে বস বস।
সাবধানে সুনীলকে বিছানায় বসিয়ে দিল বিমল। সেভাবেই জ্বরের মতো বসে রইল সে, কোনো দিকে ফিরেও তাকালো না। এই ঘর দৌড় কোনো কালে সে দেখেছে বলেও মনে হচ্ছে না যেন। নিস্পৃহ চোখে দেওয়ালের দিকে তাকিয়ে বসে রইল সুনীল। মাঝে মাঝে এক অবদ্ধ হাসি খেলে বেড়াতে লাগলো তার ঠোঁটে। সেদিকে তাকিয়ে মনে মনে বড্ড ভয় পেলেন মহেশ্বরী। তার ছেলেটা যতই খ্যাপাটে হোক, এরকম অবদ্ধ তো ছিল না কোনো কালেই। তাকে তিনি বুঝতে পারতেন। সুনীলের ছোট থেকে ইজেল জড়িয়ে ঘুমোতে যাওয়া, ইউনিভার্সিটিতে ড্রপ দেওয়া, মাঝে মধ্যে উধাও হয়ে যাওয়া, রং তুলির বাইরে জগতের আর কারো কথা মনে না থাকা, এমনকি অরুণা, এই একজন মাত্র মানুষের কথা বলতে বলতে তার মুখে লক্ষ সূর্যের ছটা, এসব বুঝতে পেরেছেন মহেশ্বরী এতকাল। কিন্তু আজ কি হলো তার? ছেলের মুখটা এমন দুর্বোধ্য লাগছে কেন? আমার ছেলে তো, আমার আমার সুনীল তো। না, 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 না। ছি, 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 আমি কি ভাবছি? ওই তো আমারই অন্ধের যষ্টি। হে ভগবান, ভগবান রক্ষা করো প্রভু, আমার ছেলেটার দিকে একটু মুখ তুলে চাও। তিনি কিছুতেই কিছু বুঝতে পারছেন না। নিজেকে বড় অসহায় লাগছে তার। এদিকে ঘর জুড়ে যেন অপূর্ব এক আবেশ। দরজা জানলায় দামি পর্দা টাঙানো, অল্প হাওয়ায় পর্দাগুলো যেন তীর তীর করে কাঁপছে। অরুণার মনের ভেতরটার মতো সুনীলের সেই অসমাপ্ত ছবিটাকে ঘরের মাঝখানে এনে রেখেছে সে, যাতে যে কোনো দিক থেকে ওই ছবির দিকে চোখ পড়ে তার। বিছানায় দামি বেড কভার, চার কোণে চারটে সুদৃশ্য ফুলদানিতে গোছা গোছা রজনীগন্ধা, গোটা ঘর জুড়ে সুনীলের আকার জিনিসপত্র সাজানো। বিছানাতেও কাগজ, কালি, পেন্সিল, কাপড়, রং সব সাজিয়ে রাখা আছে। ঘরে আবার হালকা সুগন্ধিও ছড়ানো হয়েছে। রজনীগন্ধার সুগন্ধির গন্ধে ঘরের মাদকতা যেন বর্ণনা করারও ভাষা নেই। ঘরটা দেখে অবাক চোখে চেয়ে চেয়ে দেখছে বিমল। এ ঘরে একমাত্র বেমানান যেন সুনীল, অথচ তারই জন্য এত আয়োজন। সারা ঘর জুড়ে কি অদ্ভুত প্রাণের স্পন্দন, আর তার মাঝখানে নিষ্প্রাণ বসে আছে সুনীল। এই ঘরে আর বেশিক্ষণ থাকতে পারে না বিমল। অরুণার মাথায় একবার হাত বুলিয়ে বেরোনোর আগে বলল, সামনে রাখিস অরুণা, পথ কিন্তু খুব কঠিন, তবে ভাবনা নেই, সব সময় সঙ্গে আছি রে। আজ তবে আসি মাসিমা, আয় বাবা আয়। আবার কাল আসবো। অরুণা রইল, চিন্তা করবেন না। কি আর বলবো তোকে, নিজের সব কাজ ফেলে সেই কবে থেকে তুই সুনীলকে নিয়ে পড়ে আছিস। ওভাবে কেন বলছেন মাসিমা? সুনীল আর আপনি কি আমার পর? বেরিয়ে গেল সে। আয় বাবা। ঘরটা এবার ফাঁকা হয়ে গেল। নিজের ভেতরে এবার নিজেকে খুঁজে পেল অরুণা। তার নববধূর লজ্জাটা যেন একেবারে কেটে গেছে। সামনে যে বসে আছে সে তো সুনীল। সে যতই নিস্পৃহ হয়ে বসে থাকুক না কেন, আসলে সে তার সুনীল, তার পাগলের মতো ভালোবাসার একমাত্র মানুষ, যার জন্য গোটা পৃথিবীটাকে অগ্রাহ্য করেছে অরুণা। নীল আলোটা জ্বালিয়ে দিয়ে দরজাটা আলতো করে ভেজিয়ে দিল অরুণা। তারপর আচমকা সে পাথরের মূর্তির কোলের ওপর শক্ত করে নিজের মুখটা ডুবিয়ে রাখল অরুণা। না, সে কাঁদল না, ফিস ফিস করে পাগলের মতো বলে চলল, আমাকে চিনতে পারছো না সুনীল? আমাকে আমাকে তুমি আমাকে আমাকে তুমি সত্যি চিনতে পারছো না? নাকি আমার উপর রাগ করেছ? আমি জানি আমার উপর রাগ করে তুমি এইসব করছো। হ্যাঁ, অনেকদিন আসা হয়নি না, কিন্তু কি করব বলো? তোমাকে তো বলেছিলাম। সুনীল, এই সুনীল, দেখো আমার দিকে তাকাও। আমি তোমার অরুণা।
একা একা এক নাগাড়ে কথা বলতে বলতে এবার একটু থামে অরুণা। মুখ তুলে দেখে চোখে অদ্ভুত এক কৌতূহল নিয়ে তার দিকে এক দৃষ্টে চেয়ে আছে সুনীল, কিন্তু মুখের রেখায় কোনো নড়চড় হয়নি তার। ঝটিতে উঠে দাঁড়ায় অরুণা। সুনীলের ফ্যাকাশে ঠোঁটের ওপর নিজের ঠোঁটটা জোর করে চেপে ধরে সে। যদি এই স্পর্শটা চিনতে পারে সুনীল, যদি সে চমকে ওঠে, কিন্তু না, বরফের মতো ঠান্ডা কনকনে স্পর্শে নিজেই চমকে ওঠে অরুণা। শিশুর মতো জড়বৎ মানুষটাকে যত্ন করে শুইয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে নিঃশব্দে চলে আসে সে। পাশের ঘরে মহেশ্বরী বসে আছেন। তার পাশে গিয়ে নিশ্চুপে বসে থাকে অরুণা। চুপ করে মেয়েটার কান্না দেখতে থাকেন মহেশ্বরী। মেয়েটা যে কেন এত সহ্য করছে বুঝতে পারেন না মহেশ্বরী। সুনীল তো তার ছেলে, সে যেমনই হোক মহেশ্বরীকে মেনে নিতেই হবে। কিন্তু অরুণার সামনে তো চলে যাওয়ার সমস্ত পথ খোলা। তার জীবন, তার ভবিষ্যৎ, তার স্বপ্ন, সব কিছুকে নিজের হাতে কেন গলা টিপে মারছে মেয়েটা? এখনো অরুণা যদি ফিরে যায়, বিজয় হাতে চাঁদ পাবে। যাক না অরুণা, চলে যাক, তিনি ক্ষমা করে দেবেন। মহেশ্বরীর ঘর এখন একদম নিস্তব্ধ, কিন্তু তার মন অনর্গল কথা বলে চলেছে। মা, একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। কি কি বলবে বলো। মা, স্বাভাবিক সময় হলে এ কথাটা মুখেও আনতাম না, কিন্তু এখন আসলে মানে আমাদের বিয়ে হয়নি ঠিকই, তবুও একটা অনুরোধ মা। আমাকে রাত্রে ওর ঘরে একটু থাকতে দিতে হবে। কি বলছো অরুণা? এছাড়া আর কোনো উপায় নেই মা। প্রতি মুহূর্তে ওর কাছে আমাকে থাকতেই হবে মা। আমাকে দেখতে দেখতে যদি ওর পুরনো কথাগুলো মনে পড়ে যায়, সেই চেষ্টাটা তো আমাকে করতেই হবে মা। অরুণা, আপনার কি মত নেই মা? তাহলে থাক, জোর করে আমি। মত? এ কি বলছো অরুণা? তোমার মতো আমার এত জোর তো নেই মা, নেই। তোমাকে আপত্তি জানাই, তার সাধ্য কি? মহেশ্বরীর অনুমতি পেয়ে এমন এক প্রবল আশায় বুক বাঁধল অরুণা যে তাকে দেখে আজ বোধহয় মহেশ্বরীর বুকেও এক চিলতে রোদ্দুর উঠল। আর তারপর থেকে যেন এক মনে তপস্যা করেই চলেছে মেয়েটা। সুনীলের ঘরে দরজা ভেজানো থাকে, কিন্তু এ ঘরে শুয়েও ঘুম আসে না মহেশ্বরীর। নিজের ছেলের চেয়েও পরের মেয়েটাকে নিয়ে তার সব থেকে বেশি চিন্তা। রাতে উঠে পড়েন মহেশ্বরী। ইতস্তত করেও সেই বন্ধ দরজাটা আলতো ফাঁক করে চোখ রাখেন তিনি। ভেতরে অরুণা তখন সুনীলের মুখের ওপর ঝুঁকে পড়ে একেবারে বিভোর। সেদিনের কথাগুলো তোমার মনে আছে সুনীল? সেই যে কলকাতা থেকে উজিয়ে গিয়ে বলে এলে, তারপর প্রায় বাসুদেবপুরে চলে আসতে তুমি, কিন্তু একদিনের জন্য আর কিছু বলনি। বিজয়ের সঙ্গে আমার বিয়েটা পাকা বলে কথা বলতে অস্বস্তি হতো তোমার, তাই না? আমিও ভাবতাম কি কুক্ষণে যে তোমার সঙ্গে দেখা হলো। এই রাগ করলে? আরে ঠাট্টাও বোঝো না। সুনীল কি তাহলে কথা বলছে? নইলে অরুণা এত স্বাভাবিক গলায় কথাগুলো বলছে কি করে? কিন্তু কই, ছেলের দিক থেকে কোনো সাড়া তো তিনি শুনতে পাচ্ছেন না। সুনীলের বুকের ওপর আরো নিবিড় হয়ে ঝুঁকে পড়ে অরুণা। চোখ সরিয়ে নিতে গিয়েও সরতে পারেন না মহেশ্বরী। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকেন তিনি। তার প্রতি মুহূর্তে মনে হতে থাকে এইবার বুঝি কথা বলবে তার ছেলে। কিন্তু না, পরপর 2 সপ্তাহ পেরিয়ে যায়। প্রতি রাতেই সুনীলের বন্ধ দরজার বাইরে কান পাতেন মহেশ্বরী।
আর সকালে উঠে অরুণার গালে আগের রাতের বাসি কান্নার দাগটা তার চোখ এড়ায় না। সারা রাত ধরে মেয়েটা আমার সুনীলের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়, তারপর মাথার কাছে বসে উদ্বিগ্ন হয়ে তাকিয়ে থাকে। আমি নিজে দেখেছি, তখন তার চোখে শুধুই আলো। তাহলে মেয়েটা কাঁদে কখন? রাতের পর রাত কেটে যায়, প্রতিটি রাতেই সেই একই দৃশ্য। অরুণার সেই একতরফা গল্প আর একের পর এক ছবি সামনে নিয়ে এসে সুনীলকে চিনিয়ে দেওয়ার চেষ্টা। নিঃশব্দে সবটা দেখতে থাকেন মহেশ্বরী। কিন্তু সেদিন মাঝরাতের পর থেকে অরুণার আর গলা পেলেন না তিনি। মেয়েটা চুপ করে গেল কেন? নিঃশব্দে দরজার ফাঁকে এসে চোখ দিয়ে দাঁড়ালেন মহেশ্বরী। আর যা দেখলেন তাতে সারা শরীর থরথর করে কেঁপে উঠল তাঁর। স্নায়ুর ওপরও বুঝি নিয়ন্ত্রণ হারাচ্ছেন এবার তিনি। এমনটাও সম্ভব? মেঝের ওপর পাতা মাদুর আর চাদরের ওপর শরীর এলিয়ে ঘুমিয়ে পড়েছে অরুণা, ক্লান্ত অরুণা। ঘরের হালকা নীলাভ আলোটা ওর চোখে মুখে এসে পড়েছে। ওদিকে বিছানার ওপর বসে তারই দিকে স্থির চোখে চেয়ে আছে সুনীল। কিছুক্ষণ পরে উঠে দাঁড়ালো সুনীল। মহেশ্বরীর নিঃশ্বাস আটকে আসছে এবার। সর্বনাশ, পরের ঘরের মেয়েটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? সুনীল তো এখনো স্বাভাবিক নয়। কি করবেন মহেশ্বরী? কি করি আমি? অরুণাকে জাগিয়ে দেবেন? ঘরে ঢুকে যাব? মেয়েটাকে যদি তবু এগোতে পারেন না মহেশ্বরী। দাঁতে দাঁত চেপে দেখে চলেন মহেশ্বরী। ভগবান, তাহলে কি যদি সত্যিই প্রয়োজন হয় ঘরে তাকে ঢুকতেই হবে, তবে হয়ে যাবে যে আমি লুকিয়ে তার লুকিয়ে আগে সব অবধি দেখে একটু দেখাই যাক না। কোন কি সুনীল উঠে দাঁড়িয়েছে। অবাক হয়ে দেখছেন মহেশ্বরী। হাতে একটা বালিশ আর চাদর নিয়ে মেঝেতে অরুণার মাথার কাছে এসে বসলো সুনীল, ঠিক যেভাবে অরুণা তার মাথার কাছে বসে থাকে। রুদ্ধশ্বাসে দেখতে থাকেন মহেশ্বরী। বড় যত্ন করে অরুণার মাথাটা এক হাতে তুলে ধরে মাথার নিচে বালিশ দিল সুনীল। এলোমেলো হয়ে যাওয়া শাড়িটা এবার গুছিয়ে আস্তে আস্তে ঠিক করে দিল। অরুণার আঁচল দিয়ে চোখের কোলে লেগে থাকা জল মুছিয়ে তারপর গায়ে চাপা দিয়ে দিল সেটা। তারপর ঝুঁকে পড়ে দেখল কিছুক্ষণ, আর তারপর আস্তে আস্তে নিজের বিছানায় ফিরে গেল সুনীল। ক্লান্ত অরুণা এবার পরম নিশ্চিন্তে ঘুমের মধ্যেই পাশ ফিরে শুল। বাইরে দুটো একটা পাখির ডাক শোনা যাচ্ছে। ধীর পায়ে এবার নিজের ঘরে ফিরলেন মহেশ্বরী। জানলাটা খুলে দিয়ে দু চোখ ভরে আকাশের দিকে চেয়ে রইলেন তিনি। মা, ও মা, অরুণা, এত তাড়াতাড়ি উঠে পড়লেন যে? এসো মা, এসো। আপনার ঘরে আলো আসছে দেখে এ ঘরে এলাম। চা করবো মা? না মা, আর একটু শো না, সবে তো সকাল হলো। এসো এসো, আমার কাছে এখানে শুয়ে পড়ো, এসো। মা, কিছু বলবে অরুণা? আচ্ছা থাক, পরে বলবো। বলো না, বলো। না মা, মানে বলছিলাম কি, কাল ক্লান্ত হয়ে মেঝেতে ঘুমিয়ে পড়েছিলাম, বালিশও নেওয়া হয়নি। সকালে উঠে দেখি আমার মাথার নিচে বালিশ, গায়ের চাদর। আপনি ও ঘরে এসেছিলেন নাকি মা? যে তপস্যা তুমি শুরু করেছো মা, তারপরও কি দেবতার আসন টলবে না? তোমার যত্ন যে তারা নিজে হাতে করছেন অরুণা। মা, আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি মা, তোমার খেয়াল দেবতারা রাখছেন। তুমি আমার কথা মিলিয়ে নিও, মিলিয়ে নিও আমার কথা। মহেশ্বরীর কথা ভালো করে বুঝতে পারল না অরুণা, আর দ্বিতীয়বার কিছু জিজ্ঞাসাও করল না সে। নিঃশব্দে ঘরের কাজেই মন দিল। আজ বিমলকে খাওয়ার নিমন্ত্রণ করেছেন মহেশ্বরী। ছেলেটা রোজ আসে আর চলে যায়,
কতদিন হয়ে গেল এ বাড়িতে খায়নি বিমল। ছুটির দিন হলেই সুনীলের পাশে তার পাতটা একেবারে বাঁধা ছিল। সেসব দিন এখন যেন ইতিহাস হয়ে গেছে। অরুণার সঙ্গে রান্নায় আজ মহেশ্বরীও হাত লাগিয়েছেন। বেলা বেড়েছে অনেকটাই, রোদ্দুরও বেশ চড়া। আচমকা বাইরের দরজায় দুম দুম করে আওয়াজ। কিভাবে দরজা ধাক্কা দিচ্ছে কে? বিমল তো এত জোরে দরজায় ধাক্কা দেয় না। কি এলো আবার? আমি দেখছি মা, আপনি থাকুন। বোধহয় বিমল চলে এসেছে, খুব খিদে পেয়েছে বেচারার। এই যে অরুণা দেবী, যা শুনেছি ঠিক তাই দেখছি। কি? তারপর কেমন আছো? এসো ভেতরে এসো, সিগারেটটা ফেলে এসো। রুগীর বাড়ি। রুগীর বাড়ি? বলো পাগলের বাড়ি। না বিজয়, সুনীল পাগল নয়, অসুস্থ। যাকে এসো, বাইরে আর লোক শুনিয়ে কাজ নেই। মা একবার আসুন, বিজয় এসেছে। মা? বাহ, সম্বন্ধ তো বেশ পাকা দেখছি। হ্যাঁ, বেশ বেশ। তা তোমার নার্সিংয়ে সেই পাগল ওই রুগী এখন কেমন আছে? তুমি কি সুনীলকে দেখতে এসেছো বিজয়? এই যে মাসিমা, হ্যাঁ তা বলতে পারেন। সুনীলকে আর অরুণাকে দুজনকেই দেখতে এসেছি। ওদের কখনো জোরে দেখিনি তো। আরে বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? তুমিও বসো অরুণা, কতদিন পর দেখা হলো। অরুণা তুমি বসো, কথা বলো, আমি আসছি। অরুণা, অরুণা দেখো, রাগ করো না। তোমার কথা শুনে আমার মাথাটা ঠিক ছিল না। চাকরি বাকরি সব ছেড়ে এখানে বসে বসে কি করছো বলো তো? তোমার চাকরিটা আর থাকবে? আপাতত আমি চাকরি নিয়ে ভাবছি না বিজয়, আগে সুনীলকে সুস্থ করে তুলি, তারপর। আচ্ছা, কি ছেলে মানুষই করছো বলো তো অরুণা? হ্যাঁ, পাগল কখনো সুস্থ হয়? ওকে মেন্টাল হসপিটালে দিয়ে দাও। বিজয়, আচ্ছা আচ্ছা, যা খরচ লাগে আমি না হয়। দেখো দেখো, মাসিমারও তো বয়স হয়েছে, যদি কখনো কোনো অঘটন। মানে? অরুণা, আমার আমার কথা শোনো লক্ষ্মীটি, টাকাটা আমিই দেব। তুমি কি টাকা দিতে এসেছো? বললাম যে তোমাকে দেখতে আর বোঝাতে এসেছি। আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে সম্পর্ক না হয় নাই রাখলে, কিন্তু আমি তো বরাবরই তোমার ভালো চেয়েছি অরুণা। আমাকে কি ফিরিয়ে দেবে তুমি? সুনীল অসুস্থ হয়ে থাকলে তো তোমারই লাভ, তাই না? যদি সুস্থ হয়ে সে এমন কিছু বলে দেয় আর তারপরে ধরো তুমি বিপদে পড়ে গেলে, এমন তো হতেই পারে, তাই না বিজয়? অরুণা, কি বলছো তুমি? ভুলে যেও না, সুনীলের সঙ্গে তোমার পরিচয়টা আমিই করিয়ে দিয়েছিলাম। না বিজয়, আমি কিচ্ছু ভুলিনি। তোমার সেই ফুলের শোধটাই কি নিতে চাইছো তুমি? তো তোমার মাথাটা পুরো গেছে অরুণা। কাকে কি বলে চলেছো তার ঠিক নেই। নিশ্চিন্ত একটা জীবন ছেড়ে গরিব আর্টিস্টকে বিয়ে করবে বলে উঠে পড়ে লেগেছো। আরে বাবা, ওসব সিনেমা থিয়েটারে মানায়, বাস্তবে ওসব চলে নাকি? তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো বিজয়? তুমি আমার অভিভাবক নাকি? যাকে, এখন আমি ও ঘরে যাই। সুনীল অনেকক্ষণ একা আছে, আমার শাশুড়িও ও ঘরে আছেন, কি ভাবছেন কি জানে। বিয়ে না হতেই শাশুড়ি? বাহ, দারুণ। নির্লজ্জতারও একটা সীমা থাকা উচিত। যাক, আমিও বসতে আসিনি, তবে যাওয়ার আগে তোমার সেই মহৎ পাগলকে একবার দেখে যাই। বিজয়কে সঙ্গে নিয়ে সুনীলের ঘরের দিকে এগোয় অরুণা। দরজার সামনে পৌঁছে দেখে এই প্রথম তার সেই অসমাপ্ত ছবির ক্যানভাসটার ওপর ঝুঁকে পড়ে কি দেখছে সুনীল। তার রোগা লম্বা শরীরটা একেবারে টান টান হয়ে দাঁড়িয়ে আছে, মাথাটা ঝুঁকিয়ে যেন তার শেষ স্ট্রোকগুলো কোথায় দেবে বুঝে নিতে চাইছে সে। নিজেকে আর সামলাতে পারে না অরুণা, ছুটতে গিয়ে সুনীলের পিঠে হাত রাখে সে। সুনীল, কি দেখছো সুনীল? তোমার আঁকাটা? আর অরুণা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সুনীলের পিঠে আজ হালকা কাঁপন ধরে। সে স্পর্শ পায় অরুণা। আজ আর তার কোনো ভয় বা ভাবনা কিচ্ছু নেই। অরুণার শির দাঁড়া দিয়েও যেন অপার শান্তি নেমে আসছে। পিছন ফিরে দেখো সুনীল, বিজয় এসেছে। তার কথায় এবার বিজয়ের দিকে ফিরে তাকায় সুনীল। দরজার কাছে দাঁড়িয়ে আছে বিজয়, সেদিকে তাকিয়েই থাকে সুনীল।
এবার আস্তে আস্তে তার চোখ দুটো ছোট হয়, গালের, গলার, ঘাড়ের শিরাগুলো কাঁপতে থাকে, ডান হাতটা মুঠো হয়, রগের কাছটা দপদপ করতে থাকে, চোয়ালটাও যেন ক্রমশ শক্ত হতে থাকে তার। সুনীলের এই দৃষ্টির সামনে থেকে মাথা নামিয়ে নেয় বিজয়, একটু একটু করে পিছন দিকে সরে যেতে থাকে। আমি আসছি। সুনীলের মুখ যেন এবার ফেটে পড়ছে, তার সারা শরীরে লাফিয়ে বেড়াচ্ছে এক তীব্র আগুন। রাগটা তার গলার কাছে গড়গড় করে চলেছে, চাপা গর্জনের মতো শব্দটা শুনতে পাচ্ছে অরুণা। আস্তে আস্তে সুনীলের পিঠে হাত বুলিয়ে দিতে থাকে সে, এক পা করে ওদিকে পিছু হটতে হটতে যেই সিঁড়ির মুখে পৌঁছে গেছে বিজয়, অমনি সুনীলের মুখ থেকে ছিটকে এলো একটা তীব্র চিৎকার। সুনীল, তুই কথা বলছিস বাবা? সুনীল, ততক্ষণে বাইরের দরজাটা আছড়ে বন্ধ করে চলে গেছে বিজয়। ঘরের সামনে দাঁড়িয়ে থরথর করে তখনও কেঁপে চলেছে সুনীল, তাকে শক্ত হাতে জড়িয়ে আছে অরুণা। কিছু হয়নি, কিছু হয়নি তোমার। এই তো দেখো না, আমি আছি, এই যে মা আছে, সবাই আছি, কিচ্ছু হয়নি তোমার। সুনীল, শান্ত হও। না সুনীল, না না, বিজয় তোমার কিচ্ছু করতে পারবে না। তোমার ক্যানভাস আছে না, ওই দেখো তোমার রং, তোমার তুলি, ওই দেখো তোমার ছবি, আর এই যে তোমার মা। এরা থাকতে তোমার কে কি করবে বলো না, কে কি করবে? অরুণার দুটো হাত নিয়ে নিজের মুখটা ঢেকে ফুলে ফুলে কাঁদতে থাকে সুনীল। ছেলের গায়ে হাত বুলিয়ে তাকে শান্ত করতে করতে নিজেই চোখের জলে ভাসতে লাগলেন মহেশ্বরীও। আঁচলে চোখ মুছে নিঃশব্দে এবার রান্নাঘরের দিকে পা বাড়াতে যায় অরুণা, আর ঠিক তখনই পিছন থেকে তার হাতটা টেনে ধরে সুনীল। আলাপ করিয়ে দি তোমার অরুণা, আগে আগে কখনো দেখনি তো? না বাবা, না, আমি আগে কখনো দেখিনি। ভাগ্যিস তুই নিয়ে এলি। ওকে এবার আমি বন্দি করে আমার কাছে রেখে দেব, আর কোথাও যেতে দেব না, কোথাও না। মায়ের কথায় এবার ছোট্ট ছেলের মতো ফুলে ফুলে হাসতে লাগলো সুনীল, আর সেই হাসির রেশ মহেশ্বরী হয়ে অরুণার মুখেও ছড়িয়ে পড়ল। মা আর অরুণাকে বুকের মধ্যে জড়িয়ে তার অসমাপ্ত ছবির ক্যানভাস রাখা ইজেলটায় হেলান দিয়ে দাঁড়ায় সুনীল। ছবিটা বোধহয় এবার সম্পূর্ণ হচ্ছে, শেষ স্ট্রোকটা শুধু বিমল এসে দেবে, এইটুকুই যা বাকি রয়ে গেছে এখনো। সুনীল, আরে আয় অরুণা, কোথায় রে? হ্যাঁ, আরে খুব খিদে পেয়েছে রে। শুনলেন সুলেখা সান্যালের লেখা গল্প নির্লজ্জ। আজকের প্রশ্ন, বিজয়ের মামাতো ভাইয়ের নাম কি? গত সপ্তাহের ধর্মের কল গল্পে প্রশ্ন ছিল, কাশীতে কোথায় বাড়ি ভাড়া নিয়েছিল ব্রজহরি? সঠিক উত্তর, কেদারঘাটের কাছে। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম হল বাপি পাল, শর্মিলা সামন্ত, বন্যা মুখার্জি, সুতপা দাস, সঞ্চিতা দাস, অঞ্জলি ঘোষ, কৃষ্ণা ভৌমিক, উদয় সামন্ত, জ্যোতিপ্রকাশ সাহা ও সুদীপা বিশ্বাস। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।